আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের জন্য খুবই জরুরি একটা টপিক নিয়ে আসছি। খুবই জরুরি। এটা যেকোনো ধরনের চাকরি পরীক্ষাতেই আসে এবং আপনারা যেকোনো সময় যেকোনো জায়গায় বসে যেকোনো চাকরির পরীক্ষায় বসেই ঘুরিয়ে ফেলেন। আসতেছি টপিকটা কি সেটাতে আসতেছি। বিশ্বাস করেন ভাই এই টপিকটা আজকে আমি করানোর পরে আমার মনে হয় না যে আপনারা কখনো এটা না বোঝা থাকবে না। আমি এমনভাবে আপনাদেরকে দেখাবো, আমার বিশ্বাস দ্বিতীয়বার আর প্রশ্ন করার কোনো অপশন থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে টপিকটা কি? টপিকটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সেস, যেটা কিনা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর একটা অংশ। আপনারা এটাকে বলতে পারেন, বা আমরা যেটাকে সাধারণত ইফ দিয়ে যুক্ত যে সেন্টেন্সগুলোকে ধরে নিই সেইগুলাই। তো একটু খেয়াল করেন, জিনিসগুলা আসলে খুব বেশি কঠিন কিছু না, দেখলেই বুঝতে পারবেন। আমরা যাই আমাদের সেশনে চলে যাই আজকে। সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সেস। এইগুলো হচ্ছে শর্ত সাপেক্ষে বাক্যসমূহ, যেটাকে আপনি বলতে পারেন। অর্থাৎ কন্ডিশন থাকবে, শর্ত দেওয়া থাকবে এবং ওই শর্তের সাপেক্ষে বাক্যটা কেমন হবে। ধরেন আমি যদি বলি সে যদি আসে আমি যাব, অর্থাৎ ইফ হি কামস আই উইল গো বা আই শ্যাল গো, ওই টাইপের জিনিস। এইটা পরীক্ষাতে অনেক বেশি আসছে, বিসিএস তো সবসময় আসতেছে, 46-এও খুব বেশি আসছে। আপনারা একটু খেয়াল করে দেখলে পাবেন। আমার হয়তো ভুল হতে পারে, 46 বা 45 হতে পারে, যেটাই হোক এটা দেখে নিয়ে। তো এখন আসি আমি কি ধরনের জিনিসগুলো আসে, এই রুলের ভিতরে কিগুলো আছে আর কি কোনগুলো আছে। তো এটা তিন ধরনের। নাম্বার ওয়ান হচ্ছে ফার্স্ট, সরি, নাম্বার ওয়ান হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল বা প্রথম শর্ত। দেখেন এটা কেমন হয়। এখানে স্ট্রাকচারটা দেখেন, এটা হচ্ছে যদি বলি ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা যদি থাকে প্লাস অবজেক্ট বা এক্সটেনশন যদি থাকে, আপনি এক্সটেনশনই ধরতে পারেন, এক্সটেন্ড, ইএক্সটি এক্সটেনশন, এটা যদি থাকে তাহলে এটা থাকবে বাক্যের একটা অংশ বা প্রাইমারি যে ক্লজ সেটা থাকবে এইটা। এর পরবর্তীতে যে সেকেন্ডারি ক্লজ যেটা হবে সেটা হচ্ছে, দেখেন কি হচ্ছে, তা হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান বা উইল, এটা এর সাথে থাকবে হচ্ছে ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। খেয়াল করেছেন? এই সিস্টেমে বা এই স্ট্রাকচারে প্রথম শর্তটা যাবে এইটা। এটা আমি একটা উদাহরণ দিই। যেমন ধরেন আমি যেটাকে বললাম, খুবই সহজ একটা উদাহরণ, যেমন ইফ ইউ কাম, তুমি যদি আসো, ইফ ইউ কাম হিয়ার, তুমি যদি এখানে আসো, তো সাবজেক্ট দিচ্ছি আমি। এখন সেক্ষেত্রে আমি সাবজেক্ট এটাও দিতে পারি, নতুন সাবজেক্টও আমি দিতে পারি, আমি নতুনটাই দিই। তাহলে ইফ ইউ কাম হিয়ার, তুমি যদি এখানে আসো, আই উইল, বা ক্যান আপনি যেটা দেন উইলটাই দিল, উইলটা দিলেই ভালো হয় আমার জন্য, আই উইল গো দেয়ার। অর্থাৎ তুমি যদি এখানে আসো আমি ওখানে যেতে পারবো বা আমি ওখানে যাব। সেক্ষেত্রে দেখেন কি দাঁড়াচ্ছে, এই যে ছিল ইফ প্লাস সাবজেক্ট ইউ, এই যে ভার্ব ওয়ান কাম, এই যে এক্সটেনশন হিয়ার, আর এ পাশে সাবজেক্ট দেখেন আই, এই যে ক্যান বা উইল থেকে আমি উইল চুজ করেছি, উইল দিলাম আমি, এর সাথে গো আর তার সাথে এক্সটেনশন। বুঝতে পেরেছেন? এটা এভাবেই ফার্স্ট কন্ডিশনালটা থাকে। এইবার আমি যদি আসি নাম্বার 2 এ, যেটা সেটা একটু দেখেন। আমি এই জায়গাগুলো একটু বুঝি, আমার জন্য বোর্ড হয়ে যে সুবিধাটা হয় তা হচ্ছে এই জায়গাগুলো ফাঁকা থেকে যায়, খাতা হলে তো আমাকে আবার নতুন করে লিখতে হতো। তো নাম্বার 2 দেখেন, সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, অর্থাৎ দ্বিতীয় শর্ত যেটা। এটার স্ট্রাকচারটা দেখেন কি দাঁড়াচ্ছে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। অর্থাৎ আপনি যদি একটু দেখেন কনজুগেশন অফ ভার্বস, এটা কিন্তু আপনাদের মাস্ট পড়তে হবে। ওই জায়গাতে ভার্বের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মগুলো দেওয়া থাকে, সেইটা যে সেকেন্ড ফর্ম যেটা, ওইটাকে আমি লিখেছি ভার্ব টু বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সরি ভার্বের পাস্ট ফর্ম।
তো দেখেন কি দাঁড়াচ্ছে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন যদি থাকে তাহলে এখানে থাকতেছে সাবজেক্ট প্লাস, ওইখানে ছিল ক্যান বা উইল, আর এখানে হবে হচ্ছে কুড বা উড, আর তার সাথে হচ্ছে ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। এর পিছনে কারণ হচ্ছে ক্যান বা উইল যেটাই থাকুক বা কুড বা উড যেটাই থাকুক, এরপরে ভার্ব ওয়ানই বসে, ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসে, পরে ভার্বের সেকেন্ড ফর্ম হয় না। এখন আসেন দেখেন ওই সেন্টেন্সটা যেটা লিখছিলাম ওইটা একটু লিখি। যেমন ইফ ইউ কেম হেয়ার, তুমি যদি এখানে আসতে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু কাম থেকে কেম আর এক্সটেনশন হিয়ার, তাহলে এখানে দাঁড়াচ্ছে দেখেন আই উড, যেহেতু আমি উইল দিয়েছিলাম আমি উডটাই দিতাম, আই উড সরি গো দেয়ার। আসলে শরীরটা কয়েকদিন ধরেই খারাপ, আপনি অলরেডি অনেকগুলো ভিডিওতে বলেছি, সুস্থই হতে পারতেছেন এমন একটা অবস্থা, সময়ই নাই, অফিস থেকে শুরু করে সবকিছু থেকে খুব ব্যস্ততায় কাটে সময়টা। যা হোক আলহামদুলিল্লাহ, তারপরে ভালো আছি। এবার আসেন দেখেন কি হলো তাহলে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন বা অবজেক্ট যেটাই বলেন, এর পরবর্তীতে যেটা আসতেছে সেটা সাবজেক্ট প্লাস উড বা কুড, তার সাথে ভার্ব অন আর তার সাথে এক্সটেনশন। এটা ছিল সেকেন্ড কন্ডিশনাল, এটা খুব একটা কঠিন কিছু না। এখন আসেন থার্ড কন্ডিশনালটা তাহলে কি হবে, এটা কেমন হবে, এটাতে একটু আসি, এটা একটু আমার জায়গা লাগবে, আমি এটাকে এক্সাম্পলটাকে একটু নিচে লিখি। তো দেখেন এটা কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন, এটা যদি থাকে, অর্থাৎ এক্ষেত্রে পাস্ট পারফেক্ট ফর্ম যদি থাকে, তাহলে এখানে আসবে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ বা উড হ্যাভ, আর তার সাথে ভার্ব থ্রি প্লাস, দেখছেন ভুল হয়ে যাচ্ছে বারবার, আমি অবজেক্টটা লিখে ফেলতেছি, এটা অবজেক্ট না, এটা হবে হচ্ছে এক্সটেনশন। এখানে অবজেক্ট থাকবে অবশ্যই, আমি সবগুলোকে একসাথে এক্সটেনশনের মধ্যে লিখবো। তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, আমি যদি এক্সাম্পলটা লিখতাম ওই সেন্টেন্সটা, তাহলে ইফ ইউ হ্যাড কাম হিয়ার, তুমি যদি এখানে এসে থাকতে, হ্যাড প্লাস ভার্ব থ্রি অর্থাৎ কাম কেম শেষেরটা আবার কাম, তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে আই উড হ্যাভ গান দেয়ার, আমি সেখানে যে থাকতাম। দেখেন ইফ প্লাস সাবজেক্ট হ্যাড দিলাম, ভার্ব থ্রি দিলাম, এক্সটেনশন, এখানে দেখেন সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন। বুঝতে পেরেছেন? অর্থাৎ তুমি যদি এসে থাকতে আমি যাইতে পারতাম সেখানে, তুমি এখানে আসতে পারলে আমি সেখানে যেতে পারতাম। বুঝতে পেরেছেন? এই হলো তিনটা শর্ত। এখন রুল তো খুব সহজেই শিখে ফেললাম, ঝামেলা কিন্তু রুলে না, ঝামেলা হচ্ছে যেটা আসে সেটাতে। 36 বিসিএস বা 37 বিসিএস এর যে কোনো একটা বিসিএস এ আমি দিয়েছিলাম আলহামদুলিল্লাহ, ওই বিসিএস এ একটা কোশ্চেন আসছিল, সেটাতেও আমি আসবো। তো তার আগে সেই ধরনের একটা কোশ্চেন আসবে, তার আগে আমি একটু দেখাই আপনাদের তিনটা সেন্টেন্স। আপনারা আমাকে আশা করি বুঝতে পারবেন, আপনারা আমাকে বলতে তো পারতেছেন না, আশা করি বুঝতে পারবেন, যা বলার অবশ্যই কমেন্টে বলবেন, আমি সেই জিনিসগুলো সেখান থেকে দেখে নিব। তবে এখানে একটু দেখেন তিনটা সেন্টেন্সে কি বলতেছে। যেমন এক্সারসাইজ হিসেবে আমি একটু লিখি, আমি যদি এইভাবে লিখতাম, নাম্বার 1, ইফ আই হ্যাভ এনাফ মানি, যদি আমার অনেক টাকা থাকে, আমি এটুকু বাদ দিলাম, এটুকু আমরা ধরেন এই কন্ডিশনালের পাশাপাশি আমরা কমপ্লিটিং আকারে শিখতেছি, কমপ্লিটিং সেন্টেন্স আকারে। সেন্টেন্সটা যদি এমন থাকে, ইফ আই হ্যাড গটেন, বা এটাকে তো এখন গট আকারেই লেখে ভার্ব থ্রিতে, ওকে যেটা দেন, ইফ আই হ্যাড গটেন এনাফ মানি, যদি আমার যথেষ্ট টাকা থেকে থাকতো, এটা কি হবে? আরেকটা আছে নাম্বার 3, ইফ আই হ্যাড এনাফ মানি, যদি আমার যথেষ্ট টাকা থাকতো, এটা কি হবে? তো এখন কথা হচ্ছে আমরা তো রুল অনুসারে লিখলাম, রুলের মতো করে লিখলাম, তো সেক্ষেত্রে এখানে আমি ইফ দিয়ে যুক্ত করে তিনটাই লিখেছি। আমি এমনও হতে পারে
তিনটাই ফার্স্ট কন্ডিশনাল, এমন হতে পারে তিনটাই সেকেন্ড কন্ডিশনাল, এমন হতে পারে তিনটাই থার্ড কন্ডিশনাল। আবার আপনারা অনেকে বুঝে ফেলছেন এটা কোন কোন কন্ডিশনাল, আবার একটা ফার্স্ট, একটা সেকেন্ড, একটা থার্ড, এটা হতে পারে। দেখি কোনটা কি হয়। তো এখানে আছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ আছে, এরপরে আছে হচ্ছে এনাফ, একটা অ্যাডজেক্টিভ, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, সেক্ষেত্রে এটা অক্সিলারি ভার্বও হতে পারে, মেইন ভার্বও হতে পারে। আমরা দেখি কি আছে। আর এখানে আছে এনাফ, এটা একটা অ্যাডজেক্টিভ, আর মানি, এটা তো বুঝতে পারছেন নাউন। কিভাবে অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করছে। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সে এই হ্যাভ ছাড়া আর কিন্তু কোনো ভার্ব নাই, তার মানে হ্যাভটাই এখানে মেইন ভার্ব আছে অর্থে, এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়নি। এই ধরনের সেন্টেন্সে তাহলে হ্যাভ যদি মেইন ভার্ব হয়, তাহলে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা দেখি কি আছে, সাবজেক্ট প্লাস ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, যেটাই দেন, এটাই যদি হয় তাহলে এটা তো ফার্স্ট কন্ডিশনাল। দেখেন হিসাবে তো তাই আসে না, এই ফার্স্ট কন্ডিশনালের মধ্যে পড়ে যায় না। তাই যদি পড়ে তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, এখানে আমি দিতে পারি যে আমার যদি যথেষ্ট টাকা থাকে, আমার যদি যথেষ্ট টাকা থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি এরকম বলতে পারি, আমি ধরেন আমি গরিবদের সাহায্য করব, তাহলে আই উইল হেল্প দ্য পুয়ার, বা আই উইল হেল্প দ্য পুয়ার, আই উইল হেল্প দ্য পুয়ার, আমি গরিবদেরকে হেল্প করব। তো সেক্ষেত্রে এটা আপনি অনেক কিছু লিখতে পারেন, আপনি বলতে পারেন যে আই ক্যান গেট এ নিউ কার, অর আই উইল বাই এ নিউ হাউস। আপনার যেটা দরকার সেটা আপনি লিখলেন, কিন্তু মনে রাখবেন স্ট্রাকচারটা কিন্তু এখানটায়, অর্থাৎ উইল প্লাস ভার্ব ওয়ান। এবার আসেন এইটাতে, ইফ আই হ্যাড গটেন অর গট এনাফ মানি, আমার যদি যথেষ্ট টাকা থেকে থাকে বা আমি যদি পেয়ে থাকতাম, দেখেন এটা কি আছে, ইফ সাবজেক্ট হ্যাড আসছে, এবার দেখেন একটা ভার্ব থ্রি আসছে, দেখছেন ভার্ব থ্রি আসছে, তাহলে আর এপাশে তো বুঝতেই পারছেন আগের মতন অ্যাডজেক্টিভ আর নাউন। এই যদি হয় তাহলে এখানে হ্যাড প্লাস ভার্ব থ্রি হলে এটা কোন কন্ডিশনাল হয়, থার্ড কন্ডিশনাল। তাহলে এটা আমি কি দিতে পারতাম, যদি এই সেন্টেন্সটাই লিখতাম তাহলে হতো দেখেন এরকম, আই উড হ্যাভ গট, আই এম সরি, আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য করতে পারতাম, আই উড হ্যাভ হেল্প দ্য পুয়ার। আচ্ছা, এটা মনে হয় আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। এখন এইটা দেখেন কি আছে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড, হ্যাড তো আগের মতনই হ্যাড আছে, প্লাস অ্যাডজেক্টিভ আর হচ্ছে নাউন। তাহলে ইফ আছে, সাবজেক্ট আছে, হ্যাডও আছে, কিন্তু নাই হচ্ছে ভার্ব থ্রি। তাহলে ভার্ব থ্রি যদি না থেকে থাকে তাহলে এই হ্যাডটা তো পাস্ট ফর্মে আছে, তাহলে আপনি আমাকে বলেন তো এটা তাহলে কি হবে, এটা কোন কন্ডিশনাল হবে, এটা কি এইটা হবে, এইটা হবে, নাকি ওই যে আরেকটা বাদ আছে সেকেন্ড কন্ডিশনাল সেটা হবে, কি মনে হয়? আচ্ছা আমি বলে দিচ্ছি, if plus subject plus verb to plus extension, there is no verb on after this verb to, extra verb on, তাহলে তাই যদি হয়, or verb 3, তাহলে তাই যদি হয় তাহলে এটা সেকেন্ড কন্ডিশনাল। যদি সেকেন্ড কন্ডিশনাল হয় তাহলে দেখেন এটা অ্যান্সারটা কি আসে। ওই সেন্টেন্সটাই যদি আমি লিখতাম এই সেন্টেন্সটা, তাহলে দেখেন তো এরকম হয় না, আই উড হেল্প দ্য পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য করতে পারতাম, অর্থাৎ আমার যদি যথেষ্ট টাকা থাকতো আমি গরিবদেরকে সাহায্য করতে পারতাম। এখন এটা তো আমি বললাম, সমস্যাটা হয় যখন আপনারা বুঝতে পারেন না বাংলাতে আসলে কোনটার অর্থ কি দাঁড়াচ্ছে। সেন্টেন্সগুলো একটু দেখেন, ইফ আই হ্যাভ এনাফ মানি, যদি আমার যথেষ্ট টাকা থাকে বা আমার যদি যথেষ্ট টাকা থেকে থাকে, আই উইল হেল্প দ্য পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য করব। ওকে, এটা একটু আসি, ইফ আই হ্যাড এনাফ মানি, আমার যদি যথেষ্ট টাকা থাকতো, আমার যদি যথেষ্ট টাকা থাকতো, আগেরটা হচ্ছে আমার যদি যথেষ্ট টাকা থাকে বা থেকে থাকে, আর এটা হচ্ছে আমার যদি যথেষ্ট টাকা থাকতো, তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, আই উড হেল্প দ্য পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য করতে পারতাম। বুঝতে পেরেছেন এই অর্থে, তার মানে এটা পাস্ট ফর্ম। এখন বিষয় হচ্ছে পাস্ট পারফেক্ট অর্থে, তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, ইফ আই হ্যাড গটেন এনাফ মানি, আমার যদি যথেষ্ট টাকা থেকে থাকতো,
এটা থেকে থাকে, এটা শুধু থাকতো আর এটা হচ্ছে থেকে থাকতো, তাহলে কি হতো দেখেন, আই উড হ্যাভ হেল্প দ্য পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য করতেই পারতাম, বা আমি গরিবদেরকে সাহায্য করতে পারতাম। এইভাবে গরিবদেরকে সাহায্য করতে পারতাম বা গরিবদেরকে সাহায্য করাই যেত আমার দ্বারা, ধরেন এই অর্থে যদি কখনো যায় তাহলে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে বা থার্ড কন্ডিশনালে যাবে। বুঝতে পেরেছেন? তো বিসিএস এ যেটা আসছিল সেটা ছিল এটা, অর্থাৎ ইফ আই হ্যাড এনাফ মানি অর এনাফ এর পরে যে কোনো একটা কিছু ছিল, অপশন প্রথমে দেওয়া ছিল এমসিকিউ, তা হচ্ছে এইটা, অর্থাৎ আই উড হ্যাভ দিয়ে বা আই কুড হ্যাভ দিয়ে তার সাথে কিছু দেওয়া ছিল। নর্মাল ফর্মে কিন্তু দেখলে এটা দেখে কিন্তু এইটাই অ্যান্সার মনে হয়, কিন্তু আসলে যে এটা নয়, এটা যে আসলে এরপর একটা ভার্ব থ্রি দরকার হয়, এই জিনিসটাই পরীক্ষার হলে মাথা ঠান্ডা করে এটা ভেবে অ্যান্সারটা দেওয়া খুবই টাফ। শুনলে খুব অবাক হবেন, আমি যদিও অ্যান্সারটা পেরেছিলাম, বাট আমার ভাবতে কিন্তু 25-30 সেকেন্ডের একটু বেশি লেগেছিল। এটা কি হলো, কোনো টাইপিং মিস্টেক ইজ দেয়ার, ইন টাইপিং মিস্টেক ইজ দেয়ার, যদি দেয়ার কোনো টাইপিং মিস্টেক থেকে থাকে, দেন আই শুডেন্ট অ্যান্সার ইট, আর আই শুডেন্ট ফিল ইট আপ। তো আমি তো সেটা করি নাই, আমি ভেবেছিলাম, একটু ভেবে অ্যান্সারটা দিয়েছিলাম। আমার যদি ভুল না হয় 35 সেকেন্ড মতো লেগেছিল, 10 সেকেন্ড বেশি লেগেছিল, আমি বুঝতে পেরেছিলাম যে অ্যান্সার আসলে এটা হবে। আর যেহেতু এটা সেকেন্ড কন্ডিশনাল, সো আই শুডেন্ট ইউজ would have or could have plus verb 3, I should use would or could plus verb 1। তো এটাই কন্ডিশনাল সেন্টেন্স, খুবই সহজ। আমি এই জন্যই আপনাদেরকে বলেছিলাম এটা খুবই সিম্পল একটা বিষয়, কোনো জটিল কোনো কিছু না। তো আজকে খুব শর্টের ভিতরে আমি আপনাদেরকে কন্ডিশনাল সেন্টেন্সটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে আরো অনেক কিছু আছে আলোচনা, আমি আবারও আসবো। আমি এরপরে চেষ্টা করবো সাবজেক্ট বা এগ্রিমেন্ট আছে, আপনাদের ভয়েসটা তো কিছুটা দেখিয়েছি, কমপ্লিটিং সেন্টেন্স আছে, সেগুলোও আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আছে, ডিগ্রিজ আছে। আমি চেষ্টা করব আপনাদের রাইট ফর্ম অফ ভার্বস আছে, এর পরবর্তী ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করা। ওইটাতে আপনাদের সবারই সমস্যা আমি জানি, কারণ যেহেতু অনেকগুলো ভার্ব থাকে, সো ওইটা আলোচনার পরে আমি ওই ভার্বের রূপান্তরগুলো আলোচনার পরে এরপরে চলে যাবো সাবজেক্ট বা এগ্রিমেন্ট, এবং ওইটা যদি আলোচনা শেষ করতে পারি তো আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি ভাবে বেসিক এর যে বিষয়টা ইংলিশে সেটা অনেকটাই কমপ্লিট হবে। এরপরে আমি চলে যাবো সরাসরি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, তারপরে ন্যারেশন, তারপরে আরো বাকি যে বিষয়গুলো আছে, কারণ ট্রান্সফরমেশনের মধ্যেই আছে ডিগ্রি, কন্ডিশনাল তো বুঝলাম, কমপ্লিটিং সেন্টেন্সেস, ভয়েস তো বুঝাইছি, যদিও আরো ডিটেইলে বোঝানো অনেক কিছু আছে, আমি স্কিপ করে গিয়েছিলাম টেন্সের ভয়েসগুলো, সেগুলো না হয় দেখবো আপনাদের অনুরোধের উপর ভিত্তি করে, যদি আপনারা বুঝতে চান আমি সেভাবে বুঝাবো। তো ঠিক আছে, ভালো থাকবেন, আজকে আর নয়, আলহামদুলিল্লাহ আমরা মনে হয় শিখতে পেরেছি। এগুলো ব্যবহার করবেন, না বুঝলে আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন, বা আমার মেইল অ্যাড্রেসে জানাবেন, আমার মেইল অ্যাড্রেস আমি কমেন্টে দিয়ে দিব, সেখানে না হয় জানাবেন, আমি সেখান থেকে এটা নিয়ে নিব ইনশাল্লাহ। আপনাদের অ্যান্সারটা মেইল অ্যাড্রেস প্লাস এখানে আমি 2 জায়গাতেই দিয়ে দিব। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আগামীকাল, আজকে যেহেতু অলরেডি 22 তারিখ, আগামীকাল 23 তারিখ মে মাস, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, আগামীকাল এনএসআই এর যে এডি এবং যে এফও এই পরীক্ষা দুটো আছে, সকাল বিকাল আছে, আমার মনে হয় সেই পরীক্ষাগুলোতে এগুলো অনেকটাই হেল্প করবে। যদিও আমি ঠিক এনএসআই এর জন্যই এটা পড়াচ্ছি না, সবার জন্য এটা কমন, তাই আর নতুন নতুন করে বললাম না। এনএসআই এর যে লেকচারগুলো আছে সেগুলো আমার আলাদা আমি 2-3টা লেকচার দিয়েছি, সেটা আপনারা দেখে নিন আমার পেজ থেকে বা আমার চ্যানেল থেকে দেখে নিন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত থামি, দেখা হবে ইনশাআল্লাহ আমার নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে, বিশেষ করে রাইট ফর্ম ভার্বস নিয়ে। ভালো থাকবেন সবাই, ফি আমানিল্লাহ, আল্লাহ সবাইকে ভালো রাখুন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।